সেখানে আর পাওয়া গেল না, মানে আমার ড্রোন প্লাস ল্যাপটপ দুটোই চোট, মাথাটা একটু বিগড়ে আছে। বলবো ওর ভীষণ বুকের জোর, আমি হলে এখানে ভ্যাবা করে কাটতাম। ফাইনালি কিন্তু শিলিগুড়ি পৌঁছে গেছি, এখান থেকে দার্জিলিং মোড় আর 2 থেকে 3 কিলোমিটার। ড্রোন আর ল্যাপটপ চুরি হয়ে যাওয়ার পরে আমি ভাবতে পারিনি যে রাইডটা আমি কমপ্লিট করতে পারবো। আমি ভেবেছিলাম ওখান থেকেই বাড়ি রিটার্ন করব, বাট একমাত্র তোমাদের জন্য আমি কিন্তু রাইডটা কমপ্লিট করলাম, আসলাম। ভালোভাবে যা, সাবধানে যা, আর গাড়ি আসতে চালাবি, আর আশীর্বাদ করি ভালোভাবে ঘুরে আস। ঠিক আছে, সাবধানে থাকবো, আসলাম। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রুটস অফ ইন্ডিয়া। আবার কিন্তু বেরিয়ে পড়েছি পাহাড়ের উদ্দেশ্যে। থাম্বনেল দেখে বুঝে গেছে এবার কিন্তু একটা নর্থ বেঙ্গল রাইডে আমি বেরিয়ে পড়েছি। তো এবার কিন্তু মনসুন নর্থ বেঙ্গল রাইডের জন্য বেরিয়ে পড়েছি। এই রাইডে আমি একা নই, আমার সাথে আরো একজন সাবস্ক্রাইবার বন্ধু রয়েছে, ওর নামও প্রীতম, ওর বাড়ি ব্যারাকপুরে। আর আজকের রাইডটা হতে চলেছে কলকাতা থেকে শিলিগুড়ি, আর কালকে থেকে কিন্তু নর্থ বেঙ্গলের বিভিন্ন অফবিট জায়গা নিয়ে কিন্তু আমাদের এই সিরিজটা হতে চলেছে। আর তাছাড়াও কিন্তু একটা সুন্দর গেমের আয়োজন করেছি, কিন্তু এই ভিডিওতেই কিন্তু থাকবে সেই গেমের ডিটেলস। আর যারা জিততে পারবে তাদের জন্য প্রাইজ রয়েছে একটা খুব সুন্দর হেলমেট, আর সেকেন্ড প্রাইজ রয়েছে কিন্তু একটা রাইডিং গ্লাভস। তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত কিন্তু দেখবে, ডিটেলসটা কিন্তু আমি আরেকটু পরেই বলছি। আর যদি পুরো সিরিজটা দেখতে হয় তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর প্রত্যেকটা ভিডিও দেখার জন্য কিন্তু বেল বাটনটা অবশ্যই প্রেস করবে, ঠিক আছে বন্ধুরা? তো বেশি কথা না বাড়িয়ে এখন কিন্তু ফিউল আপ করার সময় আগে তেলটা ভরিয়ে নেবো। তেল ভরে কিন্তু তারপরে তোমাদের সাথে দেখা হবে বন্ধুরা, চলো। তো চলে এসেছি কিন্তু পেট্রোল পাম্পের সামনে, ফুল ট্যাঙ্ক করাবো। এই পেট্রোল পাম্পটা নতুন হয়েছে আমাদের অশোকনগরে, 24 ঘন্টা খোলা থাকে। চলো দেখুন পেট্রোল, ফুল ট্যাঙ্ক করো। তো ফিউল আপ করা কিন্তু হয়ে গেছে, ফুল ট্যাঙ্ক করে নিলাম। 900 টাকা তেল লাগলো। আমার এই জার্নিতে কত কী খরচা হচ্ছে পুরো ডিটেলস কিন্তু আমি এই ভিডিওতে দিয়ে দেবো। তো চলো প্রথমে আগে বড় জাগুলি মোড়ে পৌঁছাবো। আগে আওয়াল সিদ্ধি হয়ে বড় জাগুলিতে পৌঁছাবো, ওখানে কিন্তু প্রীতম দাঁড়িয়ে রয়েছে। প্রীতমের সাথে আগে মিট করে নেবো, মিট করে তারপরে কিন্তু আস্তে আস্তে যত ভোরের আলো ফুটবে তত কিন্তু ব্লগে সব ডিটেলস কিন্তু তোমরা পেতে থাকবে। ভিডিও কিন্তু একদম শেষ পর্যন্ত দেখবে। পৌঁছে গেছি কিন্তু আওয়াল সিদ্ধি মোড়ে। আর পরশু দিনও কিন্তু ভোরবেলায় বৃষ্টি হয়েছিল, রেনকোট ফেনকোট সব নিয়ে নিয়েছি, কিন্তু আজকে কিন্তু সকালবেলার দিকে সেরকম বৃষ্টিটা নেই। শিলিগুড়ির ওয়েদার আপডেট প্লাস রাস্তার ওয়েদার আপডেট, নর্থ বেঙ্গলেরও কিন্তু ওয়েদার আপডেট এই সিরিজের মধ্যেই পেয়ে যাবে। আমি কিন্তু আলাদা করে ভিডিও করে কিন্তু তোমাদেরকে পোস্ট করে দেবো, ঠিক আছে? আওয়াল সিদ্ধি থেকে বড় জাগুলি পর্যন্ত রাস্তা কিন্তু একটু খারাপ, মানে পটহোলস রয়েছে। মানে তোমরা যারা বারাসাত হয়ে NH12 ধরবে ভাবছো, তারা কিন্তু এটুকু রাস্তা একটুখানি মানে খারাপ পাবে। তারপরে কিন্তু রাস্তা আবার মাখনের মতো। আগের বছর এই রাস্তা দিয়ে গেছিলাম, তখনও যা অবস্থা ছিল এখনও সেই অবস্থা। এই যে রাস্তার কাজ চলছে লেখা। তো এতক্ষণ খারাপ রাস্তার পরে কিন্তু ফাইনালি ভালো রাস্তায় উঠবো। এই যে দেখতে পাচ্ছ সামনে কল্যাণী রানাঘাট শিলিগুড়ি। আর তার আগে প্রীতমের সাথে একটু কন্ট্যাক্ট করে দেখে নিও কোথায় রয়েছে, ওর সাথে একটু আগে যোগাযোগ করে দেখা করে তারপরে কিন্তু রাইড শুরু হবে আমাদের। তো প্রীতম আরও 3-4 কিলোমিটার এগিয়ে দাঁড়িয়ে আছে, আমাকে লাইভ লোকেশন শেয়ার করলো। তো এই যে প্রীতম কিন্তু দাঁড়িয়ে আছে, প্রীতমের সাথে কিন্তু দেখা হয়ে গেছে, ও আমার পিছনে পিছনে আসছে। তো পরিচয় পর্বটা কিন্তু একবারে আমরা বেথুয়া ডহরিতে গিয়ে তারপরে সারবো, ঠিক আছে? বেথুয়া ডহরির ডিস্টেন্স এখান থেকে 92 কিলোমিটার দেখাচ্ছে, আর সময় দেখাচ্ছে ওই 1.5 ঘন্টা মতন লাগবে। ঘড়িতে এখনও 6টাও বাজেনি, মোটামুটি 7টা থেকে 7:15-র মধ্যে বেথুয়া ডহরিতে কিন্তু পৌঁছে যাওয়ার প্ল্যান আমাদের রয়েছে। তারপরে ওখানে গিয়ে কিন্তু প্রীতমের সাথেও তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো। আর রাইডটা কিন্তু জাস্ট অসাধারণ হতে চলেছে, অসাধারণ কিছু কিছু ফুটেজেস তোমরা দেখবে। আর এরপরে চলে আসি গেমের কথায়। আমি যে ভিডিওগুলো আপলোড করব, মানে এরপরে এই শিলিগুড়ি হবে, তারপরে আমার যে অফবিট প্লেসেসগুলো যেগুলো প্রত্যেকটা এই আমার নর্থ বেঙ্গল সিরিজের যে ভিডিওগুলো আমি আপলোড করব, প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে কিছু কাজ করতে হবে। নাম্বার 1 হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। যার সাবস্ক্রাইব করা আছে তার তো খুব ভালো কথা, যার সাবস্ক্রাইব করা নেই সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করতে হবে। প্রেস করে যে কোনো একটা তোমাদের ফিডব্যাক, তোমাদের ভালো লাগলে ভালো, খারাপ লাগলে খারাপ, একটা কমেন্ট তোমাদেরকে করতে হবে। করে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক কিন্তু আমি দিয়ে রাখছি ডেসক্রিপশান বক্সে। ইনস্টাগ্রামে তোমরা স্ক্রিনশট তুলে আমাকে পাঠাবে, ঠিক আছে? তো তাদের মধ্যে আমি সিলেক্ট করব, তাদের মধ্যে একটা লাকি ড্র করে 2জনকে কিন্তু আমি সিলেক্ট করব। ফার্স্ট প্রাইজ থাকছে কিন্তু একটা হেলমেট, আর সেকেন্ড প্রাইজ থাকছে কিন্তু একটা
সুন্দর রাইডিং গ্লাভস। তো তোমাদের কাজ হচ্ছে আমার প্রত্যেকটা ভিডিও, মানে যে কটা ভিডিও আমি ছাড়বো প্রত্যেকটা ভিডিওতে কিন্তু একটা করে তোমাদেরকে কমেন্ট করতে হবে, আর কমেন্ট করে স্ক্রিনশট তুলে আমাকে ইনস্টাগ্রামে পাঠাবে। আমি কিন্তু তোমাদেরকে হোয়াটসঅ্যাপ একটা গ্রুপে অ্যাড করব, আর রেজাল্টটা কিন্তু সেখানেই জানিয়ে দেবো। তো বেশ মজা হতে চলেছে কিন্তু এই জিনিসটা, ঠিক আছে। রোদ কিন্তু বেশ ভালো উঠে গেছে, ডান দিকে দেখতে পাচ্ছ। আর মোটামুটি আস্তে আস্তে রাইড করবো, আমি যেভাবে রাইড করি। রাইড করে এবার কিন্তু আমাদের নেক্সট ডেস্টিনেশন কিন্তু কৃষ্ণনগর ছাড়িয়ে বেথুয়া ডহরি। আজকের দিনের কিন্তু আমাদের প্রথম টোল প্লাজায় পৌঁছে গেছি। এটা কিন্তু বারাসাত কৃষ্ণনগর টোল প্লাজা। এখান থেকে কৃষ্ণনগর আর 55 কিলোমিটার। সাইড দিয়ে বেরিয়ে যাব, অনেকগুলো লরি কিন্তু দাঁড়িয়ে আছে। রাস্তা কিন্তু দেখতে পাচ্ছ বেশ পুরো মাখনের মতো হয়ে আছে, কিন্তু ওয়েদারটা বেশ ভালো হয়ে রয়েছে, বেশি কিন্তু খুব একটা গরম লাগছে না। তোমরা সবাই কিন্তু জানো যে আমি কিন্তু বাজেটের মধ্যে ট্রিপ করতে খুব ভালোবাসি। এই ট্রিপটাও কিন্তু খুব বাজেটের মধ্যেই আমি করব। কত টাকা কি খরচা হচ্ছে পুরো নর্থ বেঙ্গল ট্রিপ করে আসতে, এটা তোমাদেরকে জানিয়ে দেবো। আর যদি এটা নিয়ে কোনো ডিটেল ভিডিও তোমাদের দরকার হয় তাহলে কিন্তু কমেন্ট করে দিও, আমি কিন্তু ডিটেল ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দেবো যে এই পুরো নর্থ বেঙ্গল ট্রিপটা আমার কত খরচা পড়লো। তো মাঝখানে আমার রাইড একদমই বন্ধ হয়ে গেছিলো। তার মেইন রিজন হচ্ছে লং রাইডে বেরোনোর আগে যে মেন্টাল প্রিপারেশনটা, যে মেন্টাল একটা স্ট্রেংথের দরকার, সেটাই কোথাও না কোথাও আমি একটু হারিয়ে ফেলেছিলাম। তো তার জন্য ভিডিও কিন্তু আমার সেইভাবে দেওয়া হচ্ছিল না লং রাইডে। আমার মা কিন্তু আমার পাশে একদম মানে ঢালের মতো হয়ে দাঁড়িয়ে আমার মেন্টাল সিচুয়েশান, যে মেন্টাল ডিপ্রেশন থেকে যাচ্ছিলাম সেখান থেকে আমাকে রিকভার করে আমাকে কিন্তু আবার লং রাইডে বেরানোর সাহসটা কিন্তু আমার মাই দিয়েছে। আমার মায়ের খুব ইচ্ছে যে আমার এই চ্যানেলটা অনেক বড় হোক। তো আমার মায়ের যেহেতু স্বপ্ন রয়েছে যে আমার এই রুটস অফ ইন্ডিয়া চ্যানেলটা একদিন বড় হবে, একদিন 1 লাখ সাবস্ক্রাইবারে পৌঁছাবে, আর সেটা মাকে আমি উপহার হিসাবে দিতে চাই। তো তার জন্য কিন্তু তোমাদের সাপোর্টটা কিন্তু আমার খুবই দরকার। লং রাইডে আসবো বলে আমার কিন্তু 2 দিন ধরে ঘুম হয়নি রাতে, মারাত্মক ঘুম পাচ্ছে, মারাত্মক। তো ঘড়িতে কিন্তু 6:50 মতন বাজে। কৃষ্ণনগর ক্রস করছি এখন। এখান থেকে বেথুয়া ডহরি আর 30 কিলোমিটার। তো আশা করছি 7:30টার মধ্যে কিন্তু বেথুয়া ডহরি পৌঁছে যাব। তো দেখতে পাচ্ছ এখান থেকে ডালখোলা কিন্তু দেখাচ্ছে 336 কিলোমিটার, মালদা 210 কিলোমিটার, বহরমপুর আর 84 কিলোমিটার। এই যে বাদিকের এই রাস্তাটা কিন্তু মায়াপুরে চলে যাচ্ছে। কিছুদিন আগে কিন্তু আমি ট্রেনে করে মায়াপুর এসেছিলাম। মায়াপুরের একটা ডিটেল ব্লগ কিন্তু আমি করে দিয়েছি। যারা একদিনের মধ্যে ট্রেনে করে মায়াপুর ঘুরে আবার সেই দিনই রিটার্ন করতে চাও তাদের জন্য কিন্তু আমার ব্লগটা একদম পারফেক্ট। আর যারা মায়াপুরে থাকতেও চাও তাদের জন্য কিন্তু ডিটেলসে সব কিছু আমার ওই ব্লগের মধ্যে বলে দেওয়া রয়েছে। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, চেক করে নেবে। আর ভিডিও কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। তো ঘড়িতে মোটামুটি 7:15 বাজে। বেথুয়া ডহরি অভয়ারণ্য কিন্তু ক্রস করছি, ঠিক আছে। ঢুকে গেছি 7:15 মধ্যে। এই জায়গাটা একটু চা খেয়ে নেবো। এই যে হচ্ছে প্রীতম, আমার এইবারে রাইডিং পার্টনার। তো কেমন লাগছে বলো রাইড করে? দারুণ লাগছে। ওয়েদারটা বেসিক্যালি খুব সুন্দর দিয়েছে। আজকে রোদও নেই। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই রাইডটার পেছনে আমি ওর যা মাথা খেয়েছি তার হিসাবের বাইরে, ঠিক আছে। প্রচুর মেসেজ করেছি ওকে ইনস্টাতে, তারপর ফোন নাম্বার নিয়ে কল করেছি। মানে ওর বাইকে যদি কিছু সমস্যা হতো তাহলে আমার মাথার ঘুম চলে যেত। সত্যি সত্যি বাইকে সমস্যা হয়েও ছিল। তো যাই হোক, মানে আর এই রাইডটার পিছনে কিন্তু ওরও একটা অবদান রয়েছে। মানে এখন আমার রাইডে বেরানো হয়তো হতো না। তো যাই হোক, তোমার কি এবার পাহাড়ে প্রথমবার নাকি? মানে পাহাড় আগে করেছি, শিলিগুড়িটা প্রথম। শিলিগুড়িতে প্রথমবার কিন্তু। তো বেশ ভালো লাগছে ওর সাথে রাইড করে। এরপরে কিন্তু পুরো জার্নিটা একসাথে কাটাবো। অনেক রাইড হবে। হ্যাঁ, নেক্সট আরও অনেক রাইড হবে। আর এই রাইডের প্রত্যেকটা এপিসোড কিন্তু জাস্ট ফাটিয়ে এনজয় করবো কি। আর যদি এরকম ওয়েদার থাকে তাহলে তো জমে যাবে পাহাড়। সব থেকে বড় ব্যাপার হচ্ছে ওর সাথে এই ফার্স্ট আমার মানে আলাপ হলো। হ্যাঁ হ্যাঁ, বাদ বাকি সব ফোনে। মানে রাইডের আগে কিন্তু আমাদের আলাপ হয়নি, আজকেই কিন্তু সামনাসামনি দেখা হচ্ছে, ঠিক আছে। আর রাস্তা তো ইন্ট্রো হয়নি, এখানে এসে ফার্স্ট। এখানে এসে ফার্স্ট কিন্তু আমাদের মানে সামনাসামনি ভালোভাবে কথা হচ্ছে, ঠিক আছে। তো চলো এরপরে কিন্তু দুজন মিলে একদম মজাদার রাইড করবো, ঠিক আছে। আরো অনেক কিছু সামনে আছে, একদম সামনে অনেক কিছু রয়েছে। তো চলো এবার একটু চা খাবো, চা খেয়ে কিন্তু আবার রওনা দেবো শিলিগুড়ির দিকে। চলো, গরম গরম চা কিন্তু চলে এসছে। এবার একটু শান্তি, মানে চাটা যতক্ষণ পেটে যাচ্ছিল না আনছান আনছান করছিল মনটা। তো চলো চা খাওয়া কিন্তু ডান।
এইবার কিন্তু বেরোবো ফারাক্কার উদ্দেশ্যে। তো ফারাক্কা এখান থেকে দেখাচ্ছে আর 152 কিলোমিটার, আমায় দেখাচ্ছে 3 ঘন্টা লাগবে। মোটামুটি 11টার মধ্যে আশা করছি পৌঁছে যাব। এরপরে পড়বে হচ্ছে বহরমপুর, তারপরে কিন্তু আমরা পৌঁছাবো ফারাক্কাতে, ঠিক আছে। তো প্রীতমের ফিউয়েল শেষ হয়ে গেছে, মোটামুটি এর সামনে কোনো একটা ফিউয়েল স্টেশনে দাঁড়িয়ে কিন্তু আমরা ফিউয়েলটা ভরে নেব। পৌঁছে গেছি কিন্তু আজকের জার্নির আমাদের সেকেন্ড টোল প্লাজা কৃষ্ণনগর বহরমপুর টোল প্লাজা। এখান থেকেও কিন্তু বাদিক থেকে বেরিয়ে যাব। বাইকের টোল আমাদের এই সব রাস্তায় দিতে হয় না। এই যে প্রীতম কিন্তু তেল ভরাচ্ছে ওখান থেকে, কিন্তু যেহেতু রয়্যাল এনফিল্ড রয়েছে, ওর কত কি তেল খরচা হলো আমি কিন্তু জেনে তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে। তাহলে তোমরা যারা বুলেট নিয়ে আসবে তাদেরও একটা আইডিয়া হয়ে যাবে। ঘড়িতে 8:30 মতন বাজে, আর এই যে আমার সামনে দেখতে পাচ্ছ পলাশির ওয়ার মেমোরিয়াল, পলাশি যুদ্ধের স্মৃতিতে বানানো হয়েছিল এটা। বহরমপুর ঢুকে গেছি, বহরমপুর ক্রস করছি এখন। তো বেশ ভালো টাইম মতনই কিন্তু প্রত্যেকটা জায়গা আমরা এখন ক্রস করছি। রাস্তার অবস্থা ভালো, সেরকম জ্যাম নেই, লরি রয়েছে কিছু, তার জন্য মাঝে মাঝে স্পিডটা একটু কমাতে হচ্ছে, বাট আদারওয়াইজ রাস্তাও ভালো আছে, ওয়েদারও ভালো আছে। এখনও পর্যন্ত কিন্তু সেরকম দাঁড়াতে হয়নি কোথাও। তবে সামনে কোথাও গিয়ে একটুখানি ব্রেক নেব, ব্রেকফাস্টটা করে নেব। প্রীতম বাড়ি থেকে কিছু খাবার নিয়ে এসেছিলো, রুটি গলা টাইপের, তো ওটা দিয়ে কিন্তু আজকে ব্রেকফাস্টটা সারবো। তারপরে ফারাক্কা ক্রস করে গিয়ে কিন্তু আমরা লাঞ্চ করব। আরে এরা রাস্তায় মানে নাচতে বেরোয়। এই যে বাদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এটা কিন্তু বহরমপুর টাউনের দিকে যাচ্ছে। আমরা কিন্তু বহরমপুর বাইপাস ধরে বেরাবো। আগে যখন বহরমপুর বাইপাস তৈরি ছিল না, তখন কিন্তু আমাদের এই বহরমপুর সিটির উপর দিয়ে যেতে হতো, অনেকটা সময় কিন্তু এক্সট্রা লাগতো। এখন এই বহরমপুর বাইপাস হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের অনেক সময় বেঁচে যায় শিলিগুড়ি যাওয়ার জন্য। জাস্ট দেখো কি অসাধারণ লাগছে এই বহরমপুর বাইপাসের, মানে এই ভিউটা জাস্ট পাগল করে দেয়, পাগল। যতবার যাই ততবার এই বহরমপুর বাইপাসের কিন্তু এই ভিউটা জাস্ট অসাধারণ লাগে। 9:30 মতন বাজে, ফারাক্কা এখান থেকে কিন্তু আর 95 কিলোমিটার মাত্র। ওই দূরে একটা নদী আছে, কি সুন্দর লাগছে ভিউটা, জাস্ট অসাধারণ লাগছে। আর তার সাথে এই বাইপাসের রাস্তাটা, ওফ, জাস্ট ফিল করো। তো ঘড়িতে এখন ওই 9:40 মতন বাজে। পলসন্ডা এখান থেকে দেখতে পাচ্ছ 9 কিলোমিটার। পলসন্ডা থেকে 9 কিলোমিটার আগে একটা দোকানে দাঁড়ালাম, এখানে একটু ব্রেকফাস্টটা করবো, একটু জল কিনবো, জল খাবো, তারপরে কিন্তু আবার বেরোবো। তো চলো ব্রেকফাস্ট করা ডান, এবার কিন্তু একবারে ফারাক্কা। হঠাৎ করে কিন্তু প্রচণ্ড গরম লাগছিল, প্রচণ্ড গরম লাগছিল, প্রচণ্ড, মানে দাঁড়িয়েছিলাম যে প্রচণ্ড কষ্ট হচ্ছিল দাঁড়াতেও। কি হয়েছে? হ্যাঁ, একটু শরীরটা খারাপ লাগছিল গরমে, হট করে গরমটা বললাম, আর একটু শরীরটা খারাপ লাগছিল, তো একটুখানি বসে নিয়েছিল। 8 ঘন্টা মতন সময় আমরা বসে একটু রেস্ট নিয়ে নিলাম। একটু লেট হয়ে গেল, ঠিক আছে, মোটামুটি এখন 10:50 মতন বাজে। আমি শুরু করছি, ওকে বলতে দিলাম না। এখন বাজে 2টো, আমরা এখনও ফারাক্কা পৌঁছাতে পারিনি। একটা বিশাল বড় ইনসিডেন্ট ঘটেছে। আমরা যেখানে টিফিন করলাম তার ঠিক আগে আমার হঠাৎ একটু শরীর খারাপ লেগেছিল, রোদ প্রচণ্ড উঠে গেছিলো, প্লাস রেনকোট পরাছিলাম বলে ভেপার হয়ে গেছিলো। এই জন্য আমি একটু দাঁড়িয়ে পড়েছি। ও পিঠের ব্যাগে ল্যাপটপ প্লাস ড্রোন, যেটা তোমরা ফুটেজটা দেখলে, ড্রোন ল্যাপটপ দুটোই ছিল ব্যাগের মধ্যে। এবার তুমি বলো কি ঘটেছে। ড্রোন ল্যাপটপ ব্যাগটা রেখে আমি কিছু দূর এগিয়েছি, এগোনোর পরে একটা টোল পড়বে, মেহেদিপুর বলে একটা জায়গা আছে, মেহেদিপুর পরেই একটা টোল পড়বে, যে টোলটা তোমাদেরকে দেখালাম একটু আগে। ওই টোলটা একটুখানি পেরিয়েই আমি দেখছি যে আমার পিঠে ব্যাগটা নেই। তো যেখানে আমরা বসেছিলাম সেখানেই ব্যাগটা রেখে আমি চলে এসেছিলাম। তারপরে তখন প্রায় 11টা মতন বাজে। তো 5 মিনিট হয়েছে না? 5 মিনিট হয়েছে, 5 মিনিট, হ্যাঁ 5 মিনিটের মধ্যে আমি টের পেয়ে গেছি আমার পিঠে আমার ড্রোন প্লাস ল্যাপটপের ব্যাগটা নেই। সাথে সাথে রিটার্ন গেলাম, রিটার্ন গিয়ে যেখানে আমরা বসেছিলাম ওখানে প্রচুর খোঁজাখুঁজি করলাম, কিন্তু ব্যাগটা সেখানে আর পাওয়া গেল না। মানে আমার ড্রোন প্লাস ল্যাপটপ দুটোই চোট। এবার ওখানে যে লোকাল লোকজন ছিল, ওখানে অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করলাম, প্রায় 2 ঘন্টা ধরে। 2 ঘন্টা হয়ে গেছে, 2 ঘন্টার বেশি হয়ে গেছে। 10 হয়েছিল, এখন 2টো বাজে। প্রায় 2.5 ঘন্টা ধরে আমরা খোঁজাখুঁজি করলাম, অনেকক্ষণ ধরে খুঁজলাম, অনেকজনের বাড়ি যাওয়া হলো, সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখা হলো, কিন্তু ড্রোনটা আর ল্যাপটপটা দুটোই চোট, মানে আর পাওয়া গেল না। তো মাথাটা একটু বিগড়ে আছে, কিন্তু রাইডটা কন্টিনিউ করবো, এটাই মানে ডিসিশন নিয়েছি দুজন মিলে। মানে এটা আমি বলবো, ওর
ভীষণ বুকের জোর। আমি হলে এখানে ভ্যাবা করে কাঁদতাম, কারণ আমার একটা ইনসিডেন্ট এরকম ঘটেছে, আমি সেটা শেয়ার করছি না এখানে। ওর যেটা গেছে একটা রাইডের কত, এই ক্যামেরাগুলো বা ড্রোনটা কতটা ইম্পর্টেন্ট একটা রাইডারই বুঝতে পারে একদম। আর তার সাথে ল্যাপটপটাও ছিল, ওটা হচ্ছে আমার ইম্পর্টেন্ট। ল্যাপটপের মধ্যে অনেক ডেটাও ছিল, আর তার সাথে ড্রোনটা তো মানে গেলই। তো যাই হোক, এখন পিছলে চলবে না, রাইডটা কন্টিনিউ করব। মাইন্ডটা একটু বিগড়ে আছে ঠিকই। তো যাই হোক, আজকে শিলিগুড়ি পৌঁছাতে পারবো কিনা সেটা জানি না, চেষ্টা করবো শিলিগুড়ি যাওয়ার, যতটা যাওয়া যায়। যদি রাতও হয়, কারণ আমরা যে প্ল্যানটা করেছিলাম সে আমরা শিলিগুড়ি পৌঁছালে সব থেকে ভালো হতো। যদি আমরা শিলিগুড়ি না পৌঁছাতে পারি তাহলে প্ল্যানটা একটু চেঞ্জ করব। আর যদি শিলিগুড়ি পৌঁছে যাই তাহলে তো তোমরা দেখতেই পারবে, কিন্তু দুর্ভাগ্যবশত ড্রোন ফুটেজ আর কিছু দেখাতে পারবো না। তো এটার জন্য একটু কনসিডার করবে তোমরা, আর একটু পাশে থাকবে, একটু সাবস্ক্রাইব করতেই হবে, কিছু করার নেই। হারিয়ে গেলে পুরো টোটালটাই লস। একটা ভিডিও বানাতে যে কতটা হার্ড অ্যান্ড সোল মানুষকে করতে হয় চেষ্টা একটা ব্লগারকে, তারাই জানে। যে এটা চলে গেল আর ফুটেজ বানাতে পারবো না, একটা আশা করেছিলাম আমরা। অনেকগুলো আমি ভেবে রেখেছিলাম ড্রোন ফুটেজ নেবো, যেমন ওই ঘিস রিভার যেটা বলছি, ওখানে গিয়েই ভেবেছিলাম ড্রোন ফুটেজ নেবো। তো যাই হোক, ড্রোন ফুটেজ না হোক, তোমাদেরকে আমি ক্যামেরা থেকে, ফোন থেকেই ভালো ভালো ফুটেজ কিন্তু দেখাবো। আর তা সিরিজটা পুরোপুরি দেখবে। একমাত্র তোমাদের কথা চিন্তা করেই আমি কিন্তু জার্নিটা কমপ্লিট করছি, কারণ এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স মাত্র 200 কিলোমিটার, আর এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স 400 কিলোমিটার। তারপরে আরও যে আমরা রাইড মানে কন্টিনিউ করব তার ডিস্টেন্স ধরো আরও 400-500 কিলোমিটার। একমাত্র তোমাদের কথা চিন্তা করেই আমি রাইডটা কন্টিনিউ করছি, নাহলে আমার বেশি করে সাপোর্ট করো প্লিজ। নাহলে আমার যখন মেন্টাল কন্ডিশন, আমি বাড়িতে রিটার্ন করে যেতাম। কথা, ওর যা কন্ডিশন কেউ যেতে পারে না, কিন্তু বেশি করে সাপোর্ট করে। তো তোমাদের জন্যই কিন্তু রাইডটা কন্টিনিউ করছি, পাশে থেকো। তো চলো, রাস্তায় দেখা হচ্ছে, চলো। তো প্রায় 3 ঘন্টা মতন কেটে গেল, ড্রোনটা হারিয়ে ফেললাম, ল্যাপটপটাও হারিয়ে ফেললাম। মনটা যে খারাপ না সেটা বলবো না, খুবই খারাপ, খুবই কষ্ট হচ্ছে, কিন্তু শুধুমাত্র তোমাদের জন্যই কিন্তু রাইডটা আমি কন্টিনিউ করছি। নাহলে সত্যি কথা বলতে এই মুহূর্তে রাইড কন্টিনিউ করার মতো মেন্টাল স্টেটে আমি নেই, কিন্তু ঠিক করতে হবে। যেহেতু চ্যানেলটাকে তোমরা এতটা ভালোবাসো, এবার তার জন্য আমারও কিছু দায়িত্ব আছে। তো এতদিন যেহেতু ড্রোন ছাড়াই আমি ভিডিও করেছি, সেটাকেই তোমরা ভালোবেসেছো, সেটাকে মোটিভেশান হিসাবে নিয়েই কিন্তু আমি আমার গোপ্রোকে ভরসা করে আমি বেরোলাম। তো প্লিজ একটু সাপোর্ট করো তোমরা। আর রাস্তার এই জায়গাগুলো কিন্তু 1 বছর আগেও খুব ভালো ছিল, মাখনের মতো গেছি এইসব জায়গা থেকে। আর এখন বেশ কিছু জায়গায় কিন্তু রাস্তার অবস্থা খুব খারাপ হয়ে আছে। হরিকাটায় 3:05 পৌঁছে গেছি আহিরন ব্রিজ, আমার ভাষায় যেটাকে আমি বলি পাবজি ব্রিজ। এই ব্রিজটাকে দেখলেই পাবজির কথা মনে পড়ে, ছোটোবেলায় খেলতাম প্রচুর পাবজি। এই তো, আর ফাইনালি কিন্তু এখন এসে পৌঁছালাম ফারাক্কাতে। মানে যেই জার্নি আমি 12টা কিংবা 12:30টার মধ্যে কমপ্লিট করে ফেলতাম, সেটা 4টে বেজে গেল। কিন্তু তবুও ফারাক্কাতে এসে পৌঁছালাম এত বড় একটা ইনসিডেন্টের পরে। ভালো লাগছে, মনটা ভালো লাগছে। কিন্তু একটা যেটা একটা টেনশনের বিষয়, সেটা হচ্ছে আমার রেনকোটটা ওই ব্যাগের মধ্যে ছিল, যেই ব্যাগটা চুরি হয়ে গেছে। তো আর এদিকে বেশ ভালো মেঘ করে আছে, তো যদি বেশি বৃষ্টি পড়ে তাহলে কি করব, এটা একটা বড় টেনশনের বিষয়। জানি না গোপ্রো কতটা জাস্টিফাই করছে। ওইদিকে কিন্তু ব্রিজটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, ওইদিকে ব্রিজটা চালু হয়ে গেলে এই ব্রিজের উপর প্রেশার অনেকটা কমবে, তখন কিন্তু এতটা জ্যাম হবে না। ফারাক্কা ব্যারেজ কিন্তু ক্রস করলাম, ঘড়িতে প্রায় 4টে বাজে, 3:54। তো ভাবছি কোথাও লাঞ্চটা সেরে নেব, লাঞ্চটা সেরে তারপর ডিসাইড করব যে শিলিগুড়ি যাব নাকি রায়গঞ্জে থেকে যাব, কারণ সামনে দেখতে পাচ্ছি বেশ ভালো মেঘ করে আছে। আর যেহেতু আমার রেনকোটটা চুরি হয়ে গেছে, তার জন্যে ভিজে আর কোনো রিস্ক নেওয়া যাবে না। এমনিতেই যে দিনটা ভালো যাচ্ছে না, তার মধ্যে বেশি রিস্ক নেওয়া যাবে না। তো আগে একটু লাঞ্চ করে নিই, লাঞ্চ করে কিন্তু তোমাদের ফাইনাল ডিসিশনটা জানাচ্ছি যে আজকে কি শিলিগুড়ি পৌঁছাবো নাকি রায়গঞ্জে থেকে যাবো। পৌঁছে গেছি কালিয়াচক, গাড়ির জ্যাম দেখো, মারাত্মক জ্যাম, মারাত্মক। এরকম যদি চলতে থাকে তাহলে আজকে শিলিগুড়ি পৌঁছানো হয়ে গেছে। কি নাম তোমার? কি নাম? বাবু। এখানেই থাকো? ও, কি করো? গ্যারেজে কাজ করো? ও আচ্ছা আচ্ছা। আমার বাড়ি হচ্ছে কলকাতা, রুটস অফ ইন্ডিয়া, রুটস অফ ইন্ডিয়া। দাও আমি সার্চ করে দিচ্ছি। ঘড়িতে প্রায় 5টা মতন বাজে। আমরা মালদা বাইপাসও ক্রস করে এসেছি। ফারাক্কার পরে কিন্তু কোনো রেস্টুরেন্টই পাচ্ছিলাম না, কোনো ধাবা পাচ্ছিলাম না। তো এই অবশেষে মালদা বাইপাস ক্রস করে এই ধাবাটায় আসলাম। মোটামুটি আশা করছি ভালো খাবার পাওয়া যাবে।
অ্যাম্বিয়েন্সটা দেখে তো মোটামুটি ভালোই লাগছে ধাবাটার। এই কিরকম স্বাদ দিচ্ছে না, স্বাদ দিচ্ছে না না? তাহলে কি করবে, শিলিগুড়ি না রায়গঞ্জ? যতদূর কোমরটা পারমিট, যতদূর কোমর পারমিট করে। এছাড়া আর উপায় দেখছে না। ঠিক আছে, দেখা যাক। খাবার খেতে খেতে ডিসিশনটা নেবো যে রায়গঞ্জ যাবো না শিলিগুড়ি যাবো, তারপর তোমাদেরকে কিন্তু ফাইনালি জানাচ্ছি। চলো, সবজি ভাত অর্ডার করেছি দুজনে, 70 টাকা করে নিল। কারণ মাছ ভাত হচ্ছে 190 টাকা আর চিকেন হচ্ছে 250 টাকা। তো এখন এই দুপুরবেলা আমরা ঠিক করলাম যে 70 টাকা দিয়ে সবজি ভাতটাই বেস্ট। কি বেশি 250 হজম হবে হজম হবে না, জায়গা 250 টাকাটা হজম হবে। এমনিতে এই ড্রোনটা হারিয়ে অনেক কিছু হজম হয়ে গেছে, তো কাজেই এখন সবজি ভাত দিয়ে খেয়ে তারপর কিন্তু বেরোবো। ঘড়িতে 6:14, এইমাত্র খেয়ে বেরোলাম। এতটা টায়ার্ড হয়ে গেছিলাম যে খাওয়ার পরেও একটুখানি বসে থাকতে হচ্ছিল। তো ডিসিশন হয়েছে যে রায়গঞ্জেই থাকবো, কারণ যেহেতু 6টা বেজে গেছে এখনও রায়গঞ্জ পৌঁছাতে পারিনি। রায়গঞ্জ এখান থেকে এখনও প্রায় 70-80 কিলোমিটার। ঠিক আছে, তো ক্রস করছি কিন্তু পরদেশি ধাবা। অনেক বাইকার্সরা কিন্তু এখানে এসে লাঞ্চ করে, তবে এখন ফাঁকা রয়েছে কারণ অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। বেশ অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর লাগলো কিন্তু সন্ধ্যাবেলা। আমি সন্ধ্যাবেলা কোনো দিন দেখিনি পরদেশি ধাবাকে এভাবে। আজকের জার্নির 7 নম্বর টোল প্লাজা ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা ক্রস করছি এখন। রাতের বেলা এই হাইওয়ে থেকে রাইড করার কিন্তু একটা অন্যরকম মজা থাকে, যাই বলো না কেন। যদিও এই লাইটটা দেখে এখন মনে হচ্ছে যে শিলিগুড়িতে ঢুকে গেছি, কিন্তু শিলিগুড়ি এখান থেকে এখনও 182 কিলোমিটার দূর। তো ফাইনালি রায়গঞ্জে কিন্তু পৌঁছে গেছি। এখন 9:30 মতন বাজে। এই হোটেল রাধাকুঞ্জ, বাইকগুলো রয়েছে ওখানে ঢুকিয়ে দেবো একটু পরে। তো প্রচণ্ড টায়ার্ড, ওর জন্য একটা এসি রুম নিয়েছি। রুমটা দেখিয়ে দিচ্ছি, 1000 টাকা পড়লো রেন্ট, দুজনের 500 করে। এই হচ্ছে রুম, দেখো 3খানা বড় বড় বেড আছে, দুজনের জন্য এনাফ, কারণ প্রচুর লাগেজ রয়েছে দুজনেরই। আর এদিকে এসি রয়েছে, এইদিকে একটা আয়না রয়েছে আর এইদিকে ওয়াশরুম। ঠিক আছে, এইদিকে ফ্যানও রয়েছে। তো মোটামুটি 1000 টাকা হিসাবে কিন্তু একটা এসি রুম মোটামুটি ভালোই পেয়েছি। তো এবার আর সময় নষ্ট করবো না, খুব টায়ার্ড, মেন্টালি খুব টায়ার্ড, ফিজিক্যালিও খুব টায়ার্ড। এখন জাস্ট ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে কিন্তু ডিনারটা করে ঘুম দেবো। গুড মর্নিং গাইজ ফ্রম রায়গঞ্জ। প্রায় রেডি হয়ে গেছি আমরা, এই যে বাইকে কিন্তু লাগেজটা বোর্ড করা হয়ে গেছে। এখন মোটামুটি 8:30 মতন বাজে ঘড়িতে, এখন কিন্তু বেরিয়ে যাব। চলো তাহলে রায়গঞ্জকে বিদায় জানানো পালা। এইবার গন্তব্য শিলিগুড়ি। তো পৌঁছে গেছি রায়গঞ্জ বাইপাসে, বাইপাস ধরে নেবো। এখান থেকে ডালখোলার ডিস্টেন্স কিন্তু আর 40 কিলোমিটার। হ্যাঁ হ্যাঁ, আর কিন্তু তেল একটু রিফিল করে নেবো এখন, কারণ এক দাগে চলে এসছে আমার। ফুল ট্যাঙ্ক করে নেবো। চলো, ফুল ট্যাঙ্ক হয়ে গেছে। এইবার আর কোনো দিকে দাঁড়ানো না, ডাইরেক্ট শিলিগুড়ি। 750 টাকা তেল লাগলো। ঠিক আছে, মানে ফুল ট্যাঙ্ক করে রাইড করেছি 400 কিলোমিটার একদম পাক্কা। আর তেল খেয়েছে হিসাব মতন তাহলে 750 টাকা। এবার তোমরা তাহলে হিসাব করে নাও যে আমার মাইলেজ কত দিচ্ছে। ঘড়িতে কিন্তু 9:18 মতন বাজে। শিলিগুড়ি এখান থেকে 167 কিলোমিটার আর ডালখোলা 37 কিলোমিটার। ঠিক আছে, চলে এসেছি বোতলবাড়ি। বোতলবাড়ি দিয়েও কিন্তু যাওয়া যেত, কিন্তু রাস্তার কন্ডিশন এখন কেমন আছে জানি না। বাইপাসের রাস্তা এখন কন্ডিশন ভালো, বেশি রিস্ক নেব না। তোমরা কিন্তু চাইলে বোতলবাড়ি হয়ে যেতে পারো। ও ফিল দ্য ভিউ ম্যান। তো ঘড়িতে এখন 9:56, মানে ধরো 10টা বাজে। আর শিলিগুড়ি এখান থেকে 127 কিলোমিটার। পৌঁছে গেছি আমরা পূর্ণিয়া মোড়। এখান থেকে ডান দিক নিয়ে নেবো। ডান দিকের এই 127 কিলোমিটার আমি যখন রাতে রাইড করতাম তখন কিন্তু কিছুতেই শেষ হতে চাইতো না। হ্যাঁ, এখন দেখা যাক এই 127 কিলোমিটার রাইড করতে কেমন লাগে। চলো গুরু। তো দেখতে পাচ্ছ কিষানগঞ্জ এখান থেকে 27 কিলোমিটার, কিন্তু ক্রস করছি কিষানগঞ্জ স্টেশন। বেশ ভালো ভিড় আছে এখানে। এই কিষানগঞ্জ কিন্তু বিহারের মধ্যে পড়ে। এই যে দেখতে পাচ্ছ এখান থেকে শিলিগুড়ি আর 100 কিলোমিটার, মাত্র 100 কিলোমিটার। আজকের ব্লগটা আমি শিলিগুড়িতে গিয়ে স্টপ করব। তোমরা শিলিগুড়ি পর্যন্ত দেখো যে শিলিগুড়ির রাস্তার রোড কন্ডিশন কেমন আছে। আর একটু চা বাগানেও ঢুকবো যদি হাতে সময় থাকে শিলিগুড়ি যাওয়ার আগে।
ঠিক আছে। আর পরবর্তী এপিসোডগুলোতে তোমরা পাবে কিন্তু পাহাড়ের দেখা, ঠিক আছে। তো চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখো, ঠিক আছে। বেল বাটন যদি তোমরা প্রেস না করো তাহলে কিন্তু আমার পরবর্তী যে ভিডিওগুলো ছাড়বো পাহাড়ের সেগুলো কিন্তু পাবে না। কিছুদিন আগে আমি কিন্তু শিলিগুড়ি থেকে স্কুটি রেন্ট করে দার্জিলিংয়ের বিজন বাড়ি ঘুরে এসেছিলাম, ঠিক আছে। যদি জানতে চাও যে কোথা থেকে স্কুটি রেন্ট করলাম, আর ওখানে কিন্তু মাত্র 800 টাকায় তোমরা বুলেট পেয়ে যাবে, ঠিক আছে। আর 400 টাকায় তোমরা অ্যাক্টিভা পেয়ে যাবে, 600 টাকায় তোমরা এনটর্ক পেয়ে যাবে। মানে এত কমে তোমরা ওখান থেকে পাবে শিলিগুড়িতে যে ভাবার বাইরে, ঠিক আছে। কারণ অনেক জায়গা কিন্তু রয়েছে যেখানে নাকি বাইক স্কুটি পাওয়া যায় শিলিগুড়িতে, কিন্তু রেন্ট কিন্তু অনেক হাই থাকে। আর দাদার ব্যবহারও খুব ভালো। তো তোমরা যদি জানতে চাও যে কোথা থেকে আমি স্কুটি রেন্ট করেছিলাম, লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ওখান থেকে দেখতে পারো। আর সবথেকে বড় কথা, তোমরা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে যদি দাদার কাছে যাও তাহলে কিন্তু এক্সট্রা ডিসকাউন্ট পাবে এই মনসুন সিজনে, মানে জুন জুলাই আগস্ট এই সিজনে যদি তোমরা যাও তাহলে কিন্তু এক্সট্রা ডিসকাউন্টও পেয়ে যাবে, ঠিক আছে। তো চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, করে নিয়ে ডেসক্রিপশানে গিয়ে লিঙ্কটা দেখে নাও, লিঙ্কে গিয়ে প্রেস করে তোমরা কিন্তু চলে যাও দাদার কাছে গিয়ে স্কুটি বা বাইক বা বুলেট রেন্ট করে কিন্তু তোমরা চলে যেতে পারবে দার্জিলিং, সিকিম সহ আরও অন্যান্য জায়গায়। শিলিগুড়ি কিন্তু আর বেশি দূর বাকি নেই, কারণ বাদিকে দেখতে পাচ্ছ চা বাগান কিন্তু শুরু হয়ে গেছে, যেখানে চা তোলা চলছে। একটা মোটামুটি জায়গা দেখে একটুখানি দাঁড়াবো, অনেকটা রাইড করে চলে এসেছি, তারপরে কিন্তু ফাইনালি পৌঁছে যাবো শিলিগুড়ির দিকে। দেখতে পাচ্ছ চা বাগান কিন্তু শুরু হয়ে গেছে শিলিগুড়ির, অসাধারণ লাগছে জাস্ট। বাগানের মধ্যেই কিন্তু ঢুকে পড়েছি, একটুখানি সময় কাটাবো, এখানটা ছায়া আছে, বেশ সুন্দর লাগছে। তো এখান থেকে শিলিগুড়ি আর মাত্র ওই 28 কিলোমিটার মতন, ঠিক আছে। এখন 12:30 বাজে, 1টার মধ্যে শিলিগুড়ি দার্জিলিং মোড় আশা করছি পৌঁছে যাব। ফাইনালি কিন্তু শিলিগুড়ি পৌঁছে গেছি, এখান থেকে দার্জিলিং মোড় আর 2 থেকে 3 কিলোমিটার। তো আমার কলকাতা থেকে শিলিগুড়ির ব্লগটা এখানেই শেষ করছি। ড্রোন আর ল্যাপটপ চুরি হয়ে যাওয়ার পরে আমি ভাবতে পারিনি যে রাইডটা আমি কমপ্লিট করতে পারবো। আমি ভেবেছিলাম ওখান থেকেই বাড়ি রিটার্ন করব, বাট একমাত্র তোমাদের জন্য আমি কিন্তু রাইডটা কমপ্লিট করলাম। আর 2 দিন সময় লেগে গেল ঠিকই, কিন্তু রাইডটা কিন্তু ফাইনালি আমি কমপ্লিট করলাম। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। রাইডে বেরোলে কত রকম জিনিস হতে পারে এটা জানার জন্য কিন্তু ভিডিওটা কিন্তু বেশ কয়েকটা গ্রুপে শেয়ার করে দিও। এরপরে কিন্তু দার্জিলিং মোড় থেকে আমার জার্নি শুরু হবে টুয়ার্ডস তাবাকুশি, ঠিক আছে। সেই ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, চ্যানেল সাবস্ক্রাইব করে কিন্তু বেল বাটনটাকে অবশ্যই প্রেস করে রাখতে হবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে এপিসোড 2 তাবাকুশিতে। ততক্ষণের জন্য রুটস অফ ইন্ডিয়া জানাচ্ছে পিস আউট। চলো।